সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির শহীদ বেদিতে শ্রদ্ধা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন দাবি। গাইবান্ধার অর্কা হোমসে রানা প্লাজা ট্র্যাজেডির স্বজন হারানো ৩৬ শিশু, স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ সিটি নির্বাচনে প্রচারণা, ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদের, সাথে আছি আমি সাব্বির আহমেদ। এছাড়া সংবাদে আরো থাকছে, সিরাজগঞ্জে হাজার বছরের পুরনো স্থাপনার সন্ধান, সংরক্ষণের দাবি এলাকাবাসী। সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠন। সকালে নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। এ সময় শ্রমিক সংগঠনগুলো রানা প্লাজার মালিক সোহেল রানা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া আহত শ্রমিকদের পুনর্বাসন ও সুচিকিৎসারও জোর দাবি জানান তারা। রানা প্লাজা ট্র্যাজেডিতে একমাত্র উপার্জনক্ষম স্বজন হারিয়ে ৩৬ শিশুর ঠাঁই মিলেছে গাইবান্ধার অর্কা হোমসে। সেই শূন্যতা ও বেদনা বুকে নিয়ে এই শিশুরা হতে চায় ভালো মানুষ। তবে এমন কোনো দুর্ঘটনা যেন অন্য শিশুর জীবনে না ঘটে, এটি কামনা প্রত্যেকটি শিশুর। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। থমকে যাওয়া জীবনে আবারও ফিরে এসেছে জীবন চাঞ্চল্য, হাসি খুশি, লেখাপড়া, খেলাধুলা, বিনোদন আর পিতামাতার আদরে বেড়ে উঠছে গাইবান্ধার অরকা হোমসে আশ্রয় পাওয়া রানা প্লাজা ট্র্যাজেডিতে স্বজন হারানো ৩৬ শিশু। আমার ভাইয়া মৃত, তাই জন্য আমাদের সব শেষ হয়ে গেছে। রানা প্লাজা দুর্ঘটনায় এদের কেউ হারিয়েছে বাবা মা, কেউ বা ভাই বোন, যারা ছিলেন তাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ২০১৪ সালের ২২ ডিসেম্বর গাইবান্ধার ফুলছড়ির হোসেনপুর গ্রামে চালু হয় অরকা হোমস। রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন, সংক্ষেপে অরকা। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ও আহতদের পরিবারের ৩৬টি শিশুর দায়িত্ব নেয় এই হোমস। এদের মধ্যে ২০ জন ছেলে ও ১৬ জন মেয়ে রয়েছে। এখানে থাকা খাওয়া ছাড়াও শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে শিশুরা। বাড়িতে আমরা যেরকম ভাবে চলাফেরা করছিলাম তার চেয়ে ওইখানে ভালো আছে। আমার মা রানা প্লাজা চাকরি করতো, সে এখন আহত। আমার মা চায় আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি, আর আমি আমার মার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছি। রানা প্লাজা আমার বড় বোন আহত হওয়ার পর থেকে আমি এখানে অর্কা হোমসে আমি আসি আমার পড়াশোনার জন্য। ওই রকম যেন দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়, এরকম কিছু স্থাপনা আমি বাংলাদেশের মাটিতে করব। এসব শিশুকে পিতামাতার স্নেহে লালন পালন করছেন অরকা হোমস কর্তৃপক্ষ। স্বজন হারানোর কষ্ট থাকলেও স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পেয়েছে তারা। আমি মা, আমি বাবা, আমি এদের ভাই, আমি এদের বোনের ভূমিকাটা পালন করছি। লেখাপড়া, খাওয়া দাওয়া, চিকিৎসা সবই দায়িত্বে আমি আছি এবং সারা স্বাচ্ছন্দ্যে এখানে লেখাপড়ার সুযোগ লাভ করেছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ভবন ধসে মারা যায় ১,০০০-এরও বেশি নারী পুরুষ। পিতামাতা ও অভিভাবকহীন হয় অসংখ্য শিশু। আফসানা নীলা, ২১ টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দিল মোহাম্মদ দিলু নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। গেল রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি পরিত্যক্ত মাছের হ্যাচারির পাশে এই ঘটনা ঘটে। টেকনাফ থানার কর্মকর্তা জানান, আটক তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী দিল মোহাম্মদকে নিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় এএসআই সজীব দত্ত, এসআই বাবুল এবং কনস্টেবল ইব্রাহিম আহত হয়। পুলিশও পাল্টা গুলি চালানোর পর দিলুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ৭টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ ও ৭,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নেত্রকোনার মদন বাজারে আগুনে পুড়ে গেছে ২০টি দোকান। এলাকাবাসী জানান, গেল রাতে মদন বাজারে সুশীল পালের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ২০টি কাপড়ের দোকান পুড়ে যায়। আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেহেরপুরের গাংনীতে মনিরুদ্দিন নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় গেল রাত 2:30টার দিকে বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। কি কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহত মনিরুদ্দিন লাঙ্গল তৈরি কারিগর, তার সাথে এলাকার কারো বিরোধ নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। লক্ষ্মীপুরের কমলনগরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার প্রধান আসামি সালাউদ্দিনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহত শাহিন আক্তারের স্বজনরা। ইতোমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি সালাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন। মঙ্গলবার ঢাকা মেডিকেলে নিহত শাহিন আক্তারের ময়না তদন্ত সম্পন্ন হয়। তার মরদেহ চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে। মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে একদিনের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বন প্রহরীরা জানান, ভোরে টহলের সময় লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক জানিয়েছেন শিশুটি ঝুঁকিমুক্ত রয়েছে। এদিকে চিকিৎসার শেষে শিশুটিকে আদালতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগেও শ্রীমঙ্গল থেকে উদ্ধার করা হয় আরও এক কন্যা শিশু। আগামী 5 মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। প্রথমবারের মতো 127টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভোটার ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে। তবে নির্বাচন কর্মকর্তারা বলছেন, ইভিএম নিয়ে শঙ্কার কিছুই নেই। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। এখন 33টি ওয়ার্ডে হবে কাউন্সিলর পদে নির্বাচন। প্রতীক বরাদ্দের পরপরই অলিগলি থেকে শুরু করে পুরো নগরী ছেয়ে গেছে পোস্টারে। প্রথমবারের মতো 127টি কেন্দ্রে হতে যাচ্ছে ইভিএম পদ্ধতিতে নির্বাচন। তবে ইভিএম নিয়ে ভোটারদের পাশাপাশি কাউন্সিলরদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাইরের কান্ট্রিগুলোতে আগে ইভিএমে ভোট দিত, কিন্তু আমাদের মনে অনেক ভোট দেওয়ার জন্য ইচ্ছা জাগতো। এখন বাংলাদেশে ইভিএম এর ভোট চলছে, আমরা দিতে পারে অনেক খুশি। ইভিএম এ কাকে ভোট দিব, কাকে নির্বাচন করব, তার কাছে ভোটটা পড়তেছে নাকি, এটা নিয়ে আমাদের মধ্যে সংকোচ আছে। এই টিভির সম্বন্ধে তো অনেকে বুঝে না, এই জন্য আমাদেরকে একটু সতর্ক করে শিখিয়ে দিলে ভালো হবে। সব দ্রুত হচ্ছে, কিন্তু অনেকে যদি বুঝতে পারে তাহলে আমার মনে হয় এটা সহজ পদ্ধতি। তবে নির্বাচনের আগেই প্রতিটি কেন্দ্রে ইভিএম বিষয়ে ভোটারদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচনের 2-3 দিন আগে থেকে আমরা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়েও আমরা মক ভোটিং এর আয়োজন করব। আশা করি তারা বিষয়টা, যারা একটু দুর্বলতা আছে তারা এই বিষয়টা কাটিয়ে উঠতে পারবে। এদিকে জয় নিশ্চিত করতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখন তো ভোট এসে গেছে, জনগণের সামনে এটা আইনে কিভাবে এটার ব্যবহারটা যদি সঠিকভাবে দেখানো যেত, আতঙ্কটা আছে ওটা ক্লিয়ার হয়ে যেত। ইভিএম যদি সঠিকভাবে ব্যবহার হয় আমাদের নির্বাচনে স্বচ্ছতা আসবে, এটা আমাদের বিশ্বাস, জনগণের সেটা বিশ্বাস করে। 33টি ওয়ার্ড নিয়ে গঠিত 90.17 বর্গ কিলোমিটার আয়তনের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটার 3,02,109 জন। রত্না জামান, 21শে টেলিভিশন। সিরাজগঞ্জের রায়গঞ্জে 1000 বছরের পুরনো স্থাপনার সন্ধান মিলেছে। প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন এটি মহাভারতে উল্লেখিত বিরাট রাজার মহল ও তখনকার মন্দিরের ধ্বংসাবশেষ। পুরনো স্থাপনা দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। মাটির ডিবির নিচে থাকা প্রাচীন নিদর্শন খনন করে সংরক্ষণের দাবি স্থানীয়দের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল। এটি রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত ক্ষীরতলা গ্রামের পুরনো ও পরিত্যক্ত মাটির ঢিবি। সম্প্রতি এই জংলা মাটির নিচে প্রাচীন স্থাপনার সন্ধান মেলায় উৎসাহের শেষ নেই স্থানীয়দের। এর ঐতিহাসিক অবস্থানের সূত্র মেলাচ্ছেন বিশেষজ্ঞরাও। 1990 সালে প্রকাশিত বাংলাদেশ জেলা গেজেটিয়া পাবনা এর তথ্যমতে রায়গঞ্জের নিমগাছি অতি প্রাচীন স্থান।
এছাড়া সনাতন ধর্মগ্রন্থ মহাভারতে বর্ণিত বিরাট রাজার প্রাসাদ এবং আশপাশের গ্রামগুলোতে অন্তত অর্ধশতাধিক উঁচু ঢিবি নিয়ে শহর ছিল। প্রত্নতাত্ত্বিক জরিপ শেষে এমনটাই জানালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক শিক্ষার্থী। পৌরাণিক গল্প শুধু না, আমরা ঐতিহাসিক সূত্র পৌরাণিক গল্পের সমাহারের মাধ্যমে আমরা এখানে আসি, এখানে এসে ভূপৃষ্ঠে জরিপ করি। প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। পর্যটন বিভাগকে নিয়ে যদি পর্যটন হিসাবে গড়ে তোলে তাহলে সেখান থেকে দেখা যায় যে বিভিন্ন দেশের থেকে লোকজন এখানে আসলে এটা আমাদের একটা পর্যটক কেন্দ্র হলে আমাদের ছেলে মেয়ে এরা সবাই এখানে হয়তো বিনোদনের জন্য অনেক দূরের থেকে লোকজন আসবে। বিশিষ্ট জনেরা মনে করছেন এটি খনন করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলে তা হয়ে উঠবে পর্যটন স্পট। কিরিতলার যে বুরুজে আমাদের প্রত্নতত্ত্ব আবিষ্কার হয়েছে, যে এইটাকে সংরক্ষণ করার জন্য সরকারিভাবে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। এটার ঐতিহাসিক তাৎপর্য আছে, এটা আগামী প্রজন্মকে জানানোর জন্য হলেও এই জায়গাগুলোকে আরো সুন্দরভাবে আরো নতুনভাবে এটাকে সংরক্ষণ করা উচিত। ঐতিহাসিক প্রাচীন স্থাপনা রক্ষায় সরকারের উদ্যোগ চেয়েছেন রায়গঞ্জবাসী। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন। প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা, বাগেরহাট, নাটোর, দিনাজপুরের হিলি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, পাবনা সহ দেশের বিভিন্ন জায়গায় 23 থেকে 29 এপ্রিল পর্যন্ত নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু শেখ ফজলুল হক সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে শোক ও আহত জামাতা মশিউল হক চৌধুরীর সুস্থতা কামনায় সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল। বরিশালের হিজলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সজীব গাজীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় রাখতে রংপুরে টিসিবির ডাল, চিনি, তেল বিক্রি শুরু। সাতক্ষীরায় স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দের টাকা লুটপাটের অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। রাজবাড়ী শহর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত সমাজ গঠনে শেরপুরের নলিতাবাড়িতে বাল্যবিয়ে ও যৌতুক বিরোধী নারী ফুটবল খেলা ও শপথ অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জে 2019-20 অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় 3000 কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ। কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্প ইন্সপেকশন সভা অনুষ্ঠিত। বাগেরহাট আদালতে ঘুষ, দুর্নীতি ও আইনজীবীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি। চেতনা জাগরণে বই স্লোগান নিয়ে কুমিল্লায় সপ্তাহব্যাপী বইমেলা শুরু। নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের নববর্ষ উপলক্ষে 10 প্রতিবন্ধীকে পোশাক ও খাবার বিতরণ। জয়পুরহাটে গবেষণা ও উন্নয়ন এবং শিল্পায়নে উদ্যোক্তাদের সম্পৃক্ততা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। চাঁদপুর জেলায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। পরে তিনি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গুণীজন সংবর্ধনা ও সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে শেষ হয়েছে 8 দিনব্যাপী বৈশাখী উৎসব। কুমিল্লায় তরি সামাজিক বুনন সংগঠনের উদ্যোগে কীর্তিমান মায়েদের সম্মাননা প্রদান। সুন্দরবন সহ দেশের বিলুপ্তপ্রায় ডলফিন সংরক্ষণে খুলনায় স্টেক হোল্ডারদের সাথে ওয়ার্কশপ। বিশ্বের শান্তি কামনায় দিনাজপুরের হিলিতে 4 দিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান, লীলা কীর্তন ও ভোগ মহোৎসব। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির শহীদ বেদিতে শ্রদ্ধা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন দাবি। গাইবান্ধার অর্কা হোমসে রানা প্লাজা ট্র্যাজেডির স্বজন হারানো 36 শিশু, স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রচারণা, ইভিএম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।